আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্ব শরণার্থী দিবস আজ। 9 বছরে নিজ দেশে ফেরেননি একজন রোহিঙ্গাও, সাড়া নেই মিয়ানমারের। সুইজারল্যান্ড সফরে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেবেন ইরানের সঙ্গে শান্তি আলোচনায়। এবারে বিস্তারিত। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জীবন কাটছে চরম অনিশ্চয়তায়। বিগত অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন সময় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গাদের আকুতি, তারা ফিরতে চান নিজ ভূমিতে। শরণার্থী হিসেবে নয়, বাঁচতে চান সগৌরবে। গরু লইরে গুদাহাড়ি লইরে আরা বেশি সুন্দর করে আসছিলাম। তাহারে মগের দেশ সরকারের জুলুম করিয়ে আর তো দেশের নেলাগি আরারে জুলুম করিয়ে দুরাই দিয়ে দেশত আসি দিয়ে আর তেরবালের মাথার তলে গুড়া গুড়া প্রতি মাথার তলে আর কোন থাকিতে বেশি মুশকিল হয়ে গিয়ে। ভয়াল স্মৃতি এখনো তাড়া করে জব্বার, হাসানুল্লাহ সহ লাখো রোহিঙ্গা শরণার্থীর। মিয়ানমারের রাখাইনে অভ্যন্তরীণ সহিংসতার আগুনে পুড়ে গেছে তাদের ঘর, অনেকে হারিয়েছেন স্বজন। এমন পরিস্থিতিতে তারা 2017 সালের পর সীমান্ত পেরিয়ে প্রাণ বাঁচানোর আকুতি নিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। চরম অনিশ্চয়তায় জীবন কাটছে রোহিঙ্গাদের। এক সময় তাদের নিজ দেশে নিরাপদ বাসস্থান থাকলেও এখন তারা শরণার্থী। কক্সবাজারে 34টি ক্যাম্পে ও ভাসানচরে মোট 12 লাখের বেশি রোহিঙ্গার জীবন কাটছে শরণার্থী হিসাবে। আর দেশম বাদে 9 বছর আর বেশ সময় গিয়ে গই আর বাংলাদেশ মারা তাকি বলে না স্যার আর নিজের রাইট লিয়ে নিজের দেশের মাঝে আর সুন্দর করে যাই বললা বলি ইয়ার মাঝে হারা রিপার্টিশন হইবলা সাইড হারা রিপার্টিশন ওইখানে পারি আর তুই জলদি হারা রিকোয়েস্ট করে দে আর জোরে দে আর রিপার্টিশন করে দি পারলা। বিগত অন্তর্বর্তী সরকার সহ বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। তাই শরণার্থী ক্যাম্পের প্রতিটি পরিবার ও ব্যক্তির চোখে মুখে অনিশ্চয়তার ছাপ। আমি অনুরোধ করব রোহিঙ্গাদেরকে সুরক্ষিত করা হোক। রোহিঙ্গারা যেখানে আছে সেইখানে তাদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি কর্মসংস্থান সৃষ্টি করে তাদের ওইখানে শিক্ষার ব্যবস্থা করে। প্রত্যাবাসন পরিস্থিতি এ পর্যায়ে বলার মতো তেমন কিছু নেই। নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছেন। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারেও প্রত্যাবাসন বিষয়টি উল্লেখ করেছে এবং আমার বিশ্বাস আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। বিশ্ব শরণার্থী দিবসে রোহিঙ্গাদের একটাই প্রত্যাশা, একদিন তারা ফিরবেন নিজ দেশে, ফিরে পাবেন জন্মভূমির মাটি ও আপন ঘর। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 20 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। গতকাল শুক্রবার গভীর রাতে বিএসএফ এই চেষ্টা চালায়। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা দেয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে আজ বেলা 12টার পরে তাদেরকে ফিরিয়ে নেয় বিএসএফ। এছাড়া কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্য রেখায় 7 দিন ধরে আটকে আছেন ভারত থেকে জোর করে ঠেলে দেয়া 5 যুবক। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে 2 জন এবং ভন্দুরচর সীমান্তে 3 জন অবস্থান করছেন। এই 5 জনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এদিকে নওগাঁ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি টহল বাড়ানো হয়েছে। সীমান্ত নিয়ে শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। টাঙ্গাইলে একটি পরিত্যক্ত কূপে নেমে বাবা, ছেলে সহ একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। সকালে জেলার মধুপুরের টেলকি গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন বাবুল হাদিমা, তার ছেলে নেইমার রং এবং তাদের আত্মীয় রতন নকরেক ও গ্যাব্রিয়েল নকরেক। ফায়ার সার্ভিস জানায় কূপের গভীরতা আনুমানিক 9 থেকে 10 ফিট। সকালে ওই কূপের মধ্যে একটি ছাগল পড়ে যায়। পরে ছাগলটি তুলতে গিয়ে প্রথমে শিশুটি কূপের গর্তে নেমে অক্সিজেনের অভাবে মারা যায়। তাকে তুলতে নেমে একে একে অপর 3 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে।
দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে শিগগিরই ফেরত আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি আরও বলেন, বেনজির আহমেদের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের চাওয়া তথ্য পাঠানো হয়েছে। আমিরাত সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই বেনজির আহমেদকে ফেরত পাঠাবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে স্থানীয় পুলিশের হাতে গ্রেফতার হন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতি সহ বিভিন্ন মামলার আসামি তিনি। সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। সিনিয়র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছে এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাজেটে বরাদ্দ এবং তা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট ও নীলফামারীতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারীর নদী পাড়ে এবং তিস্তা ব্যারাজ এলাকা থেকে নীলফামারীর জলঢাকা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির ব্যানারে মানববন্ধনের রংপুর বিভাগের নদী তীরবর্তী 5 জেলার হাজারো মানুষ এতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম ও নীলফামারী থেকে নির্বাচিত সংসদ সদস্য সহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা পুলিশ ক্যাম্পে দিনব্যাপী বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই ক্যাম্প। এতে সুবিধাবঞ্চিত 300 জন রোগীকে চক্ষু পরীক্ষা এবং 100 জনের থ্যালাসেমিয়া স্ক্রিনিং করা হয়। এই হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন পুনাকের সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসি। অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশ সদস্যদের পাশাপাশি পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যরাও দেশের আত্মমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। সেবামূলক এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা প্রিন্টেড সার্কিট বোর্ড পিসিবিএ অ্যাসেম্বলি উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন। বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এসব পিসিবিএ যুক্তরাষ্ট্রের বাজারে নিরাপত্তা সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হবে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুব আলম, পরিচালক এস.এম. নুরুল আলম রিজভী এবং এম.এম. মঞ্জুরুল আলম ওভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে সই করা সমঝোতা স্মারকের শর্ত মেনে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ডে সফর করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের, কিন্তু শেষ মুহূর্তে তার সফর স্থগিত হয়। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত থাকার কথা জানিয়েছে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। এই যুদ্ধবিরতির খবর প্রকাশের পর শান্তি আলোচনায় বসতে মার্কিন দূত উইটকফের সুইজারল্যান্ড সফরের তথ্য সামনে এসেছে। এর মধ্য দিয়ে ওয়েস্ট এশিয়ায় শান্তি আনতে আলোচনার পথে প্রাথমিক বাধা দূর হয়েছে। ইরানের সঙ্গে সুইজারল্যান্ডের শান্তি আলোচনা স্থগিতের একদিন পরই তা শুরুর কথা জানালো যুক্তরাষ্ট্র। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পরিবর্তে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইসরায়েলও একগুঁয়ে অবস্থান থেকে সরে এসে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সার্বিক হিসেব নিকেশ ব্যাখ্যা করছেন দীপ্ত টিভির আন্তর্জাতিক ডেস্কের সাইফুর রহমান শিশির। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই চুক্তি নিয়ে যে এক ধরনের টালবাহানা এবং অনিশ্চয়তা, সেটি কিন্তু শুরু থেকেই ছিল। সকল আলোচনা, সকল দর কষাকষির পরে শুক্রবারে এই চুক্তিটি স্বাক্ষর হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে একদিন আগেই বৃহস্পতিবারে এই চুক্তিটি স্বাক্ষর হয়
এবং শুক্রবারকে রাখা হয় এই শান্তি চুক্তি নিয়ে আরও অধিকতর আলোচনা করার জন্য। গতকালকে ওয়াশিংটন থেকে জানানো হয় যে আসলে শেষ মুহূর্তে সেই আলোচনাটি স্থগিত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে এখানে যে হঠাৎ করে কেন শুক্রবারের চুক্তি বৃহস্পতিবারে স্বাক্ষরিত হলো, অথবা দীর্ঘদিন ধরে এই যুদ্ধ তো চলছে, তার দীর্ঘদিন ধরে আলোচনাও চলছে চুক্তির জন্য, কিন্তু এই বিলম্ব কেন হলো সেটি একটি প্রশ্ন। এখানে একটি বিষয় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে G7 যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সেই সম্মেলনে ট্রাম্প বেশ চাপের মধ্যেই পড়েছেন যাতে খুব দ্রুত সময়ের মধ্যেই চুক্তিটি স্বাক্ষর করা হয়। আপনারা জানেন যে ইরানের সাথে যে সংঘাত, এই সংঘাতে কিন্তু ওয়াশিংটনের যে ইউরোপীয় মিত্র রয়েছে তাদের কিন্তু তেমন কোনো সমর্থন ছিল না, বরং তারা প্রথম থেকেই বলেছেন যে যত দ্রুত সম্ভব এই বিবাদটি মীমাংসা করার জন্য, এবং সেই চুক্তি করা বা সেটি চূড়ান্ত করা, সেখানে বিভিন্ন দর কষাকষি, ইরানের বিভিন্ন দাবি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবি সব মিলিয়ে হচ্ছিল না। কিন্তু শেষ মুহূর্তে এই G7 সম্মেলন চলাকালীন এই চুক্তিটি স্বাক্ষর হয়, এবং চুক্তি বলতে সমঝোতা স্মারক যেটি, সেটি স্বাক্ষরিত হয় 60 দিনের যুদ্ধবিরতিকে মূলত সামনে রেখে, এবং এই 60 দিনের মধ্যে বাকি যে বিষয়গুলো সেগুলো যে আলোচ্য যে সূচি রয়েছে তাদের, সেই অনুযায়ী তারা একটা মীমাংসায় পৌঁছাবেন। আর আরেকটি স্বস্তির খবর হচ্ছে যে লেবাননের যে দক্ষিণ অঞ্চলে যে হামলাগুলো অব্যাহত রেখেছিল ইসরায়েলি বাহিনী, সেটিও বন্ধের জন্য তারা গতকাল চুক্তি স্বাক্ষর করেছে। কাজেই এই যে দুটি চারটি পক্ষ বা চারটি দেশের দুটি পক্ষ, এদের মধ্যে এক ধরনের শান্তি স্থাপনের জন্য ইউরোপীয় যে বিভিন্ন দেশ তাদের এক ধরনের চাপ ছিল। সারা পৃথিবীতেই একটি নতুন আলোচনা সামনে এসেছে ইরান যুদ্ধের পরে, যে আসলে পৃথিবী কি একটি নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে আসলে যাচ্ছে কিনা এই ইরান যুদ্ধের ফলে। তো সেটিও আসলে স্পষ্টভাবে বেশ কিছু নজির তার দেখা গেছে। আরেকটি হচ্ছে যে ওয়েস্ট এশিয়ায়, এই যুদ্ধের ফলে ওয়েস্ট এশিয়ায় ইরান নতুন একটি পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব শরণার্থী দিবস আজ। 9 বছরে নিজ দেশে ফেরেননি একজন রোহিঙ্গাও, সাড়া নেই মিয়ানমারের। সুইজারল্যান্ড সফরে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেবেন ইরানের সঙ্গে শান্তি আলোচনায়। এই ছিল এখনকার মতো। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।